ছবি অফ হয়ে গেল কেন? আরেকজনকে দেখতে পাই না। মিউট করে দিছে নাকি ছবি সবার? সবাইকে দেখতে পাই না কেন? দেখতে পাবেন একটু পরে। আচ্ছা। সত্যের সন্ধানে আমরা জাগ্রত, দেশের কল্যাণী প্রতিদিন। ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস টাইম, ট্রুথ ইজ আউট। 11ই জুন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। দীর্ঘ প্রায় 11 মাস কারাভোগের পর 2008 সালের 11ই জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান। 2007 সালের 16 জুলাই তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারাবন্দী থাকাকালীন সময়ে কারাগারের ভিতর অসুস্থ হয়ে পড়েন শেখ হাসিনা। তখন বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপোষহীন মনোভাব ও অনড় দাবির প্রেক্ষিতে অবশেষে শেখ হাসিনাকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার মুক্তি দিতে বাধ্য হন। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ভোরের পাতা সংলাপে। আজ থেকে প্রতিদিন একই সময়ে এই সংলাপ অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, আজ গুরুত্বপূর্ণ একটি দিন। একদিকে আজ মহামারীর করোনার মধ্যে ঘোষণা করা হয়েছে 2020-21 অর্থ বছরের বাজেট, অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস আজ। তাই ভোরের পাতা সংলাপে আজকের আলোচনার বিষয় প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস ও আজকের বাজেট। আর এইসব নিয়ে আলোচনা করতে আজকে আমাদের সাথে 4 জন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসলাম বাবু এমপি, রয়েছেন সাবেক সংসদ সদস্য ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, রয়েছেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান এবং সেই সাথে রয়েছেন CISB/CCI এর সভাপতি ও বিসিসিআই এর পরিচালক হাবিবুল্লাহ ডন। আপনাদের 4 জনকে স্বাগত আমাদের আজকের বিশেষ আয়োজনে। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আপনাকে দিয়ে একটু আলোচনা আমি শুরু করতে চাই। আপনি একজন সংসদ সদস্য, সেই সাথে আজকে বাজেট পাস হয়েছে, বাজেটটা আপনার কাছে পরে আসবে, কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর আজকে কারামুক্তি দিবস, আপনি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছাড়া ঠিক কিছুদিনের পরে মাননীয় প্রধানমন্ত্রীকে কারাগারের দুর্নীতি যে মামলা দেওয়া হয়েছিল, যদি আমরা বলি যে 111 সরকার বাধ্য করেছিল মাননীয় প্রধানমন্ত্রীকে কারাবরণের জন্য, সেই কারাবরণের জন্য 11 মাস কারাভোগের পর 2008 সালের 11 জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ আদালত থেকে মুক্তি পান তিনি। সেই দিনের কোন স্মৃতি যদি আপনার মনে থাকে, যদি আপনি আমাদের বলেন। আপনাকে ধন্যবাদ। যে স্মৃতি নয়, ওগুলো আমাদের ঐতিহাসিক ঘটনা, এগুলো সবসময় আমাদের মাথায় থাকে এবং আমরা সেই দিনের হীন কর্মকাণ্ড, তৎকালীন সরকারের তত্ত্বাবধায়ক সরকারের নামে যে বাংলাদেশকে লন্ডভন্ড করার ইতিহাস, এই ইতিহাস থেকে আমরা বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। আপনি জানেন, একজন সঞ্চালক এবং প্রজ্ঞা সম্পন্ন সাংবাদিক হিসাবে সেই দিন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নামে ছিলেন, কিন্তু এটা ছিল খোলস সরকার, বেগম খালেদা জিয়ার গঠিত, তারই মুদ্রার এপিঠ ওপিঠ। সেই দিন খালেদা জিয়ার পছন্দনীয় একটি ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন ইয়াজউদ্দিনদের যে একটা তত্ত্বাবধায়ক সরকার, ওই সরকারের বিরুদ্ধে শুরুতেই যে খালেদা জিয়ার পক্ষ অবলম্বনকারী নামকা ওয়াস্তে তত্ত্বাবধায়ক সরকারের খোলস পড়ে যারা বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র করতেছিলেন, তার বিরুদ্ধে বাংলার মানুষ সোচ্চার হয়েছিল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বঙ্গবন্ধুর কন্যা প্রকৃত অর্থে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে এই চ্যালেঞ্জ নিয়েছিলেন, সেই জায়গা থেকে যখন বেগম খালেদা জিয়া সরে গিয়ে নামকা ওয়াস্তে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলেন, তখন বাংলাদেশের মানুষকে নিয়ে ওই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের চাহিদা মোতাবেক একটি সরকার গঠনের পরিকল্পনা নিয়ে সেদিন দাবি তুলেছিলেন। বেগম খালেদা জিয়া ওই দাবিগুলিকে বৃদ্ধাঙ্গুলি দেখার চেষ্টা করেছিলেন। একটি গণজোয়ার, একটি গণ আন্দোলনের সৃষ্টি হয়। সেই আন্দোলনে ভূপাতিত হয় তৎকালীন ইয়াজউদ্দিন সরকার। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার নামে ফখরুদ্দিনদের যে সরকার গঠিত হয়েছিল, মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন,
তখন নতুন করে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকারীরা সেদিন ক্ষমতা লিপ্স হয়ে পড়েছিল। 2টি বছর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছিল। তখনকার ছাত্র সমাজ, কৃষক, শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি যখন আস্থাশীল এবং একটি গণতান্ত্রিক সরকারের প্রতীক্ষায় নির্বাচন চাচ্ছিলেন, তখন তারা বারবার ষড়যন্ত্র করে নির্বাচনকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে তারা বয়কট করে তারা এদেশের ক্ষমতা লিপ্সু একটি গ্রুপ সৃষ্টি হয়, যারা লুটপাটকারী। পিছনে সেনাবাহিনীর বদনাম ছড়িয়ে দিয়ে তখন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা, গুম এবং গ্রেপ্তার, মিথ্যা মামলা, এমনকি বাংলাদেশের তৎকালীন সময়ের বিরোধী দলীয় নেতা, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য মামলা রুজু করে দেয়। মিথ্যা মামলার অজুহাতে তৎকালীন বিরোধী দলীয় নেতা জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে বেসামাল হয়ে খালেদা জিয়াকে গ্রেপ্তার করেছিলেন। কিন্তু বিষয়টি ছিল ভিন্ন। বিষয়টি ছিল ক্ষমতায় প্রতিষ্ঠিত করা খালেদা জিয়ার যে গ্রুপ, সেই গ্রুপ খালেদা জিয়ার সাথে সেই সময়ে বেইমানি করেছিল। বাংলাদেশের গণতান্ত্রিক কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল, তখন তারা নির্বাচন থেকে দূরে সরে গিয়েছিল। সেই আন্দোলনের একজন আমি কর্মী ছিলাম, রাজপথের লড়াকু যোদ্ধা ছিলাম। আমরা মনে আছে রাতের অন্ধকারে কিভাবে মানুষকে তারা অত্যাচার নির্যাতন করেছিল। তারা দেশ শাসনের নামে এই দেশটাকে কিভাবে সারা বাংলাদেশের বিস্তৃত এলাকায় কিভাবে ছড়িয়ে পড়ে লুটপাট করেছিল, তার সেই নমুনা আমাদের কাছে একটি ইতিহাস। এই ইতিহাসকে সাক্ষ্য রেখেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করে পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানের সহানুভূতি, জননেত্রী শেখ হাসিনার গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের প্রতি যে সমর্থন, তা পুঁজি করে তিনি দেশ থেকে বিদেশে থাকা অবস্থায় দেশে ফিরে এসেছেন মামলা মাথায় নিয়ে। সাহসী কন্যার সাহসী পদক্ষেপ। বাংলার মানুষ সেদিন সাবাস কন্যা হিসাবে ওনাকে যখন অনুপ্রাণিত করেছিল, ঠিক সেই সময়ে আপনার মনে আছে এই বাংলাদেশে একটি নির্বাচন ঘোষণা হয়। সেই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা বিপুল ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়। রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে এদেশের উন্নয়ন, এদেশের ছাত্র সমাজের আশা আকাঙ্ক্ষা, শ্রমিকদের প্রত্যাশা পূরণের ভূমিকা এবং দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করে আজকে সুশীল সমাজের প্রতিটি দাবি আমি আবারও আসবো আপনার কাছে। তিনি মঙ্গলময় বাংলাদেশ পৃথিবীতে উপহার দিতে সক্ষম হয়েছেন। আজকে উন্নয়নের ধারাবাহিকতায় সংসদ সদস্য আপনি অবশ্যই আমাকে শুনতে পাচ্ছেন। আমি আসবো আপনার কাছে। জি, আমি আসবো আপনার কাছে। আমি অপুকিল আপনার কাছে যেতে চাই। আপনার রাজপথের সৈনিক, আপনার লড়াকু সৈনিক আমরা বলি। যেদিন মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন জননেত্রী শেখ হাসিনাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল মিথ্যা মামলার অভিযোগে, আপনার রাজপথে ছিলেন। সেই দিনটিকে আপনি কিভাবে একটু দেখতে চান? ধন্যবাদ জানাই সকলকে। করোনায় সকলে ভালো থাকুক সে প্রত্যাশা নিয়ে কথা বলছি। আজকে আমাদের জন্য একটি শুভ দিন, কারণ বিএনপি জামাত জোট 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশে দুর্নীতি, জঙ্গিবাদ, খুন, হত্যা এবং লুটপাটের যে একটি রাজত্ব কায়েম করেছিল, সেই অন্যায়, সেই পাপের কারণেই 1/11 সৃষ্টি হয়েছিল। বিশেষ করে যখন নির্বাচনটি ঘনিয়ে আসলো, জাতীয় নির্বাচন, তখন বিএনপি জামাতের যে ষড়যন্ত্র তারা করেছিল, 2007 সালের 22শে জানুয়ারি যে নির্বাচনটি হওয়ার কথা ছিল, সেই নির্বাচনটি না করে তারা সেই নির্বাচনটিতে তারা ষড়যন্ত্রমূলক ভাবে ব্লু প্রিন্ট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে নীল নকশা তৈরি করেছিল, সে কারণেই 1/11 সৃষ্টি হলো। এবং 1/11 সৃষ্টি হলো 2006 সালের 1 সেপ্টেম্বর। এবং 1/11 গভর্নমেন্টের যারা কর্ণধার ছিল, তারা সকলেই বেগম খালেদা জিয়ার খুব কাছের মানুষ ছিলেন, তার নিজস্ব মানুষ ছিলেন। তারা প্রথমেই দেখলো এই 1/11 গভর্নমেন্ট যে এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সকলে নৌকায় ভোট দিতে চাচ্ছে।
ওইরকম একটি পরিস্থিতিতে তারা চিন্তা করলো এই ক্ষমতা 111-এর যে ক্ষমতা সেটিকে পাকাপোক্ত করবার জন্য তাদের কি করতে হবে, -2 ফর্মুলায় যেতে হবে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, তাকে গ্রেপ্তার করতে হবে। এবং দেখেন, বিএনপি জামাতের অন্যায়ের কারণে 111 সৃষ্টি হলো, কিন্তু প্রথমেই তারা গ্রেপ্তার করলো অন্যায়ভাবে, অবৈধভাবে মিথ্যা মামলা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। এবং তারা এই 2007 সালের 16 জুন তাকে সুধা সদন থেকে যেভাবে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল, একজন সাধারণ অপরাধী কয়েদিকেও এভাবে নেওয়া হয় না, তাকে সেভাবে নিয়ে গিয়েছিল এবং নিয়ে গিয়ে তাকে কারাগারে নিক্ষেপ করেছিলেন। এবং সেই কারাগারে কিন্তু তাকে হত্যারও প্রচেষ্টা হয়েছিল, তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো এই যে কাজগুলো করেছিল তার একটাই উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে ধ্বংস না করতে পারলে বাংলাদেশে কোনো ক্ষমতা তাদের স্থায়ী হবে না। সে কারণে তারা এই কাজটি করেছিল। আমি বলবো, যেদিন মাননীয় প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করেন সুধা সদন থেকে, তার আগেই আমরা বুঝতে পেরেছিলাম যে ওরা ষড়যন্ত্র করছে এবং যে কোনো সময় কিছু ঘটতে পারে। আমরা যখন মিডিয়া তো দেখাচ্ছিল ভোরবেলা তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তো আমার ভোর 4টার সময় আমাদের অ্যাডভোকেট সাহারা খাতুন, সভাপতি মন্ডলীর সদস্য, তিনি আমাকে ফোন করলেন যে নেত্রীকে নিয়ে যাচ্ছে আদালতে। তো আমরা তখন যুব মহিলা লীগের পক্ষ থেকে সকলকে একত্রিত করে নেত্রীর মুক্তির দাবিতে সেই কারা আদালত চত্বরে গেলাম। সেখানে আদালত চত্বরে যখন নেত্রীকে নিয়ে যাচ্ছে গাড়িতে করে, ওখানে আমাদের নেতা কর্মী সহ সকলে স্লোগান দিচ্ছিল নেত্রীর মুক্তির দাবিতে, এই অবৈধ মিথ্যা মামলার বিরুদ্ধে। এবং নেত্রীর গাড়ি যখন যাচ্ছিল তখন সকলে গাড়ির সামনে শুয়ে পড়ে প্রতিবাদ করছিল। তখন আমাদের নেতা কর্মীদের উপর অত্যাচার করে, টর্চার করে এবং সেখান থেকে মহিলা আওয়ামী লীগের 2 জন এবং যুব মহিলা লীগের 2 জন নেতা কর্মীদেরকে তুলে নিয়ে যায় এবং তাদের উপর অকথ্য নির্যাতন করেছিল। তারপরে তো নেত্রীকে বিশেষ আদালতে, এই সংসদ ভবন চত্বরে সেখানে নিয়ে এসেছে। আমরা দেখেছি সেই সময়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হুলিয়া নেমে আসে, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জাতীয় নেতা, কেন্দ্রীয় নেতা সকলকে গ্রেপ্তার করা হয়, আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, হুলিয়া দেওয়া হয়। বাড়িতে এসে দিনের পর দিন বাড়ি ঘর সার্চ করছে, টর্চার করছে, এগুলো চলছিল। আওয়ামী লীগের উপর দিয়েই এই নির্যাতন চালানো হয়েছিল। কিন্তু আমাদের আমরা বলবো যে এই 111 সরকারের বিরুদ্ধে আমাদের নেতা কর্মীরা কিন্তু বসে থাকেনি। এই জেল জুলুম, হুলিয়া, সমস্ত কিছু, এই চোখ রাঙানো, এই ভয়ভীতি উপেক্ষা করে এই মাননীয় প্রধানমন্ত্রীকে যেখানে রেখেছিলেন সেই সংসদ ভবন চত্বরে, সেখানে আমরা প্রতিদিন মুখে কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করেছি নেত্রীর মুক্তির দাবিতে। এবং এটি আমি বলতে চাই, আমি এটি গর্বের সঙ্গে বলি যে আমাদের বিশেষ করে আমি তখন যুব মহিলা লীগের তখনও সাধারণ সম্পাদক ছিলাম, যে আমাদের মধ্যে এই বিষয়টি সবসময় কাজ করেছে যে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি বয়সের কারণে, কিন্তু এটিও আমাদের কাছে একটি মুক্তিযুদ্ধ ছিল। কারণ জাতির জনক বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, সেই দেশ রক্ষার দায়িত্ব তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাকে যদি আমরা মুক্ত করতে না পারি, এই দেশ আবার সেই পাকিস্তানি পেতাত্তাদের দখলে চলে যাবে। সেই জন্য আমরা যুব মহিলা লীগের পক্ষ থেকে, আমি একটু শেষ করছি, 2টা পয়েন্ট বলবো, যে যুব মহিলা লীগের পক্ষ থেকে সর্বপ্রথম যখন আওয়ামী লীগ অফিস 23 নম্বর আওয়ামী লীগ অফিসে যাওয়া নিষিদ্ধ ছিল, সেখানে আমরা গিয়ে বিভাগীয় সমাবেশ ডেকে সর্বপ্রথম আমরা 2008 সালের 20 মার্চ একটি গণ অনশন কর্মসূচি গ্রহণ করেছিলাম। সেখানে আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি মরহুম মহামান্য জিল্লুর রহমান, তিনি সহ জাতীয় সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন যে নেত্রীর মুক্তি দিতে হবে এবং অবিলম্বে মুক্তি না দিলে দেশের মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নামবে।
তো এর পরবর্তীতে আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে করেছি, গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করেছিলাম প্রত্যেকটি বাংলাদেশের মা বোনদের এবং এই বিষয়ে আমি প্রধান আবারও উপদেষ্টার আমি কাছে আবারও আসবো দিয়েছিলাম। আপনার কাছে। যাই হোক, আমি ফিনিশিং এ দেব যে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সেই 1981 সালের 17 মে তিনি যখন বাংলাদেশে এসেছেন, তারপর থেকে তাকে হত্যা করবার জন্য চেষ্টা করা হয়েছে। যখন এই সুযোগ পেয়েছে এই সামরিক সরকার, স্বৈর শাসকরা এবং 111 সরকার, যারা একই সূত্রে গাঁথা, এবং বিএনপি জামাত জোট নানাভাবে তাকে হত্যা করতে চেষ্টা করেছে, পরাজিত করতে চেষ্টা করেছে, কিন্তু তিনি জয়ের মালা দিয়ে বিজয়ী হয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। আজকের এই দিনে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি, তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক এই প্রত্যাশা করছি। জি, আমি আসছি আপনার কাছে। আমি একটু আওয়ামী লীগ নেতা রাশেক রহমান আপনার কাছে যেতে চাই যে সেনা সমর্থিত 1/11 তত্ত্বাবধায়ক সরকারের 2017 সালের 16 জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই শুরু থেকে এবং মুক্তি পাওয়া পর্যন্ত এই সময়টাকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করতে চান? আপনাকে ধন্যবাদ। আমি আমার পূর্ববর্তী প্রত্যেক বক্তার সাথে একমত হয়ে একটা কথা বলতে চাই যে আমরা সত্যি সৌভাগ্যবান, আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে আছেন। 2007 সালের 16 জুলাই তাকে গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘ 11 মাস তিনি অন্তরীণ থাকার পরে যে মুক্ত হলেন, এটার মধ্য দিয়ে যেটা প্রমাণিত হলো, আপনি নিশ্চয়ই এই কথাটির সাথে পরিচিত আছেন, যে চৈনিক কমিউনিজমের যিনি পুরোধা ব্যক্তি হিসেবে পরিচিত, যার নাম মাও সেতুং, তিনি একটা কথা বলেছিলেন, পলিটিক্যাল পাওয়ার গ্রোজ ইন দ্য ব্যারেল অফ দ্য গান। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে যে সেনা সমর্থিত সরকার গ্রেপ্তার করেছিল, তারা যখন বাধ্য হলো আন্দোলনের মুখে, জনগণের দাবির মুখে মুক্তি দিতে, সেখান থেকে এই যেই উক্তিটি আমি আপনাকে বললাম সেটা মিথ্যা প্রমাণিত হলো। অর্থাৎ সত্যিকার রাজনৈতিক শক্তি বন্দুকের নল থেকে তৈরি হয় না, বরঞ্চ রিয়েল পলিটিক্যাল পাওয়ার ইজ ফাউন্ড উইদিন দ্য পিপল। অর্থাৎ সত্যিকার রাজনৈতিক শক্তি মানুষের মাঝে, জনগণের মাঝে নিহিত। এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে জনগণের নেত্রী ছিলেন, এটাই কিন্তু আজকে 11ই জুন সেই সময় 2008 সালের কারা মুক্তির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। তবে আমি ব্যাপারটাকে এভাবে দেখি, তাকে গ্রেপ্তার করাটা ছিল একটা পরাজয়, তার মুক্তিটা একটা বিজয়। পরাজয়টা কেমন? পরাজয়টা এমন, দেখেন, আমরা সত্যি খুব অভাগা। এই দেশের মানুষ কৃষক কুল, শ্রমিক কুল, মজুর কুল, ক্ষুদ্র একটি সরকারি চাকরিজীবী শ্রেণী ছিল আমাদের দেশে এক সময়, 71 সালের আগে। এই সবকিছুকে মিলিয়ে লাঞ্ছনায় ভরপুর, গঞ্জনায় ডুবে থাকা বাঙালি জাতি, তারে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বাস করাতে সক্ষম হলেন যে খালি হাতেও দেশকে স্বাধীন করা যায়, মুক্তির যে স্বপ্ন, সে স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করা যায়, এবং তার নেতৃত্বে হাজার বছরের বাঙালির মুক্তির যে আকুতি, যে লুকায়িত ক্রন্দন, তা একটি 9 মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে, জনযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। সেই দেশে এই জাতির স্থপতি, এই জাতির জনক, বাঙালির সেরা সন্তান, তাকে কিন্তু আমরা 15 আগস্ট 1975 হত্যা করেছি। অভাগা জাতি আমরা, যে আমাদের মুক্ত করলো, যে আমাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার ক্ষেত্রটা এনে দিল, তারে আমরা হত্যা করলাম। 1। 2 নাম্বার, আমি কেন অপরাধ বলছি, তারই কন্যা, যার কারণে এই দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, যিনি বঙ্গবন্ধুর রক্ত তার ধমনী, তার শিরার মধ্যে দিয়ে প্রবাহমান, যিনি বঙ্গবন্ধু যেভাবে বাঙালিরে ভালোবাসতেন ঠিক একইভাবে বাঙালিরে ভালোবাসেন, তারে আমরা গ্রেপ্তার করলাম। কেন গ্রেপ্তার করলাম? আমাদের ক্ষুদ্র ক্ষমতার যে জায়গা, এই লালসাকে, এই লালায়িত হয়ে এই জায়গায় এই লিপ্সাটাকে পরিপূর্ণ করার জন্য আমরা এই কাজটা করলাম। এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো যে বাঙালি অভাগা থাকলেও তার ভিতরে কিছুটা পরিবর্তন এসেছে। অর্থাৎ তাকে তো আটকে রাখা যায়নি। তার যে অদম্য শক্তি, মানুষের প্রতি তার যে আবেদন, মানুষের প্রতি তার যে ভালোবাসা, এবং মানুষের পক্ষ থেকে তার জন্য যে সমর্থন, সেটা আসলে আপনি জেল, জরিমানা এগুলো করে আটকে রাখতে পারেন। এবং আপনি জানেন যে হেনরি কিসেঞ্জার প্রায় বলতেন যে বাংলাদেশ ইজ দ্য বটমলেস বাস্কেট, বাংলাদেশ থেকে একটা তলাবিহীন ঝুড়ি।
আজকে বাস্তবতা বাংলাদেশের জিডিপি পৃথিবীর 38তম জিডিপি। এটা আমি করোনা ভাইরাসের প্রাক্কালের কথা বলছি। এই যে অর্জনের জায়গাটা, মাথা পিছু আয় আপনার আজকে $1700, তার থেকেও বেশি। আপনার প্রবৃদ্ধির হার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগে 8% পৌঁছেছিল। এই যে অর্জনের জায়গাগুলো, এগুলো কোনোদিনও সম্ভব হতো না যদি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমরা মুক্ত হিসেবে না পেতাম। এবং সবচেয়ে বড় কথা কি, অপুদি ঠিকই বলেছেন, ওনারা আন্দোলন করেছেন, এটা খুব সাহসিকতার সাথে করেছেন। সেই সময় পরিবেশটা একেবারে স্বাভাবিক ছিল না। আমাদের নজরুল ইসলাম বাবু ভাই, তিনি ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন, তার সভাপতি লিয়াকত শিকদার ছিলেন, আমাদের অসীম কুমার উকিল দাদা, যিনি এখন মাননীয় সাংসদ, এরকম বহুজন, হাজার হাজার জনের নাম বলা যেতে পারে, যারা সাহসিকতার সাথে সেই পরিস্থিতিকে মোকাবেলা করেছিলেন। কিন্তু মূল ব্যাপারটি কি জানেন, শুধু আন্দোলন নয়, আমার কাছে মনে হয় যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভিতরে ঐশ্বরিক কোন একটা ক্ষমতা আছে, এবং এই ঐশ্বরিক ক্ষমতার জায়গা থেকে বিশ্বব্যাপী তার প্রতি যে সমর্থন জাগ্রত হয়েছে। আপনি দেখবেন যে জাতিসংঘ থেকে শুরু করে একেবারে যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার পর্যন্ত, শুধু বাঙালিরা নয়, ভিন্ন দেশের মানুষেরা যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা মুক্তি স্বাধীনতায় বিশ্বাস করেন, তারাও কিন্তু তাকে মুক্ত করার আন্দোলনে। রাশিক রহমান, আমি আবারও আসবো এই যে তিনি একজন আইকনিক ফিগার, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে তিনি যে জায়গায় নিয়ে যাচ্ছেন, তাকে অনেক সময় আমরা মূল্যায়নের জায়গাটায় সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না। আমরা অনুধাবন করতে পারি না যে তাকে 19 বার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে, তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা অনুধাবন করতে পারি না যে হুসেইন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় আসলেন, তখনও কিন্তু আমার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে গৃহবন্দী করা হয়েছিল। তো এত অত্যাচার নির্যাতনের ভিতর দিয়েও আজকে তিনি মানবিকতার মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি আসছি যেখানে কোনো সমাধান আমরা খুঁজে পাইনি, একটা টিকা নাই, একটা ওষুধ নাই, একটা দরিদ্র দেশ বাংলাদেশ, বিশ্বের পরাক্রমশালী দেশগুলো যেখানে পরাজিত হয়েছে, পরাস্ত হয়ে গেছে, সেই জায়গায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কতটা ধীরতা স্থিরতার সাথে শত সংকটের মধ্যেও এই দেশ ও জাতিকে একটা নেতৃত্ব দিয়ে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এর মাঝেও যারা নিন্দু, এর মাঝেও আমি আসছি আপনার কাছে, আমি একটু তারা বুঝেও দেখা যায় যে অনেক সময় বুঝতে চান না। আমি বলতে চাই যে এই দুঃখের জায়গা থেকে বলতে চাই, যার যাই হোক বঙ্গবন্ধু কন্যা আজ আমাদের মাঝে আছে। নিশ্চয়ই এই নিন্দুকেরা, এই সমালোচনাকারীরা পরাস্ত হবে, দূরীভূত হবে সমাজ থেকে, এবং সত্যিকার অর্থে তিনি যে দর্শন, যেই দৃষ্টি নিয়ে এই বাঙালিরা সাজাতে চান, এই বাংলাদেশকে সাজাতে চান, সেই জায়গাটা অবশ্যই তিনি সফল হবেন। আমি আসছি আপনার কাছে। আমি একটু যেতে চাই হাবিবুল্লাহ ডন, আপনার কাছে চলে যেতে চাই। আপনার কাছে আসলে আমি একটু বাজেট নিয়ে আলোচনায় যেতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা করছিলাম যে করোনা মহামারীর মধ্যেই 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছে। বাজেটের আকার হয়েছে 5,68,000 কোটি টাকা, কিন্তু যেখানে বলা হচ্ছে যে এনবিআর এর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,30,000 কোটি টাকা। আপনি এফবিসিসি এর একজন পরিচালক, আপনার কি মনে হয় রাজস্ব থেকে সেটা আনা সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাই যে আপনাদের এই আজকে যে আপনারা এটা আয়োজন করেছেন এই জুমের মাধ্যমে সংলাপটি, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার সাথে যারা আছেন এতক্ষণ বক্তব্য শুনছিলাম, যারা আওয়ামী লীগের যারা নেতারা আছেন, আমার একজন বোন আছেন, দুজন ভাই আছেন, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। ইনফ্যাক্ট ছোট্ট কথাটা বলি, আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে কারামুক্তি দিবস। এটা সারা বাংলাদেশে আমরা সবাই এটা স্বাচ্ছন্দ্য এবং আমরা মনে করি এটা আমাদের বিজয়, সেটা আমরা সবাই পালন করছি। এবং আমরা শুনেছি যে ইনফ্যাক্ট তখনকার সময় যে 11 মাস উনি কষ্ট করেছেন, 11 মাসে যে 111টা সময়, আমি একটু বলে রাখি, সেখানে তো ধরেন আমরা যারা ব্যবসায়ী আমরাও তো সাফার করেছি। সেই সাফারিং এর কথাটা যদি একটু শেয়ার না করি, সেটা আমার মনে হয় একটা নগণ্য থেকে যাবে। তার কারণ হলো ক্ষমতায় টিকে থাকার জন্য, এই ক্ষমতায় টিকে থাকার জন্য যত রকম কূট কৌশল করার তখনকার সময়ের যারা ক্ষমতায় ছিলেন তারা কিন্তু চেষ্টা করেছিলেন, এবং সেই কূট কৌশল যখন সফল হয়নি তখনই কিন্তু 111 এর কিন্তু এই জন্ম। এবং এই জন্মের পরে এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন, যিনি আমি বলি যা বাংলাদেশের যদি জন্মই হতো না, সে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা যদি আজকে নেতৃত্ব না দিয়ে আমাদের স্বাধীন না করতেন, সেইখানে মাননীয় প্রধানমন্ত্রীর এই 11 মাস
উনি জেলে ছিলেন, সত্যি কথা দুঃখজনক, উনি বিনা অপরাধে সাফার করেছেন। ধন্যবাদ জানাই যারা এখানে আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, তারা কিন্তু বিচলিত হন নাই। কারণ বঙ্গবন্ধু তো ওনার জীবনে দীর্ঘ সময় জেলে কাটিয়েছে, ওনারই কন্যা, সাহসী কন্যা, উনিও জেল জুলুম ভয় পান না। গতকালকে ওনার সংসদে বক্তব্য শুনছিলাম, উনি এমন টাচি বক্তব্য দিয়েছেন। উনার আওয়ামী লীগের অনেক নেতারা মারা গিয়েছে এই কোভিডে, এবং উনি সংসদে দাঁড়িয়ে উনি জেল জুলুম সবকিছু মিলিয়ে যে বক্তব্য দিয়েছে, দ্যাট ওয়াজ রিয়েলি টাচি। আমি টোটাল বক্তব্যটা শুনেছি, একেবারে হৃদয় ছুঁয়ে গেছে। শি ইজ রিয়েলি ব্রেভ লেডি। এবং আমি কেন বলি, আমরা এরকমই চেয়েছিলাম, কারণ আমরা যারা ব্যবসায়ী, কারণ আমরা দলমত নির্বিশেষে আমরা চাই যে সরকারটা এমন সরকার ক্ষমতায় থাকুক, এমন সরকার দেশ পরিচালনায় থাকুক যারা দেশের উন্নয়নের দিকে চিন্তা করবেন। দেখেন, এই মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে এই গত 11 বছরে দেশের প্রতিটা সেক্টরে উনি চেষ্টা করেছেন উন্নতি করার, এবং তার কিন্তু দৃশ্যত এখানে অনেকে ভাবে যে আওয়ামী লীগের লোকজন হয়তো তার দলের জন্যই কথা বলছে, কিন্তু আমি কিন্তু নিরপেক্ষ হিসেবে কথা বলতে চাই। এটা দৃশ্যত প্রতিটা সেক্টরে কিন্তু ডেভেলপ হয়েছে। আপনি বিদ্যুৎ বলেন, কৃষিখাত বলেন, আপনি শিক্ষা খাত বলেন, এমন কোন সেক্টর নাই যে উন্নতি হয় নাই। এবং বাজেট কোথা থেকে কোথায়, বাজেটের কথা বলছেন, আজকে কোথায় বাজেট ছিল 1972-এর বাজেট, আর এখন দেখেন 5 লক্ষ প্রায় 68,000 কোটি টাকার বাজেট দিয়েছে। আমি বলি যে কোভিডের জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উনি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, উন্নত অনেক দেশ কিন্তু তাদের সাথে আমাদের যদিও তুলনা হয় না, কিন্তু আমাদের সীমিত আয়, সীমিত সম্পদের মধ্যেও উনি কিন্তু সবাইকে অনবোর্ড করার চেষ্টা করেছে সকল সেক্টর, ইভেন কি কৃষি বলেন, এসএমই বলেন, সার্ভিস সেক্টর বলেন, উৎপাদন খাত বলেন, সবাইকে কিন্তু কিভাবে প্রণোদনা এবং কিভাবে এই কোভিড মোকাবেলা করার জন্য সাহায্য করা যায়, উনি ওনার পক্ষ থেকে কিন্তু মানে আমাদের সীমিত আয়, সীমিত সম্পদের মধ্যে উনি কিন্তু সুন্দর করে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছেন। শুধু প্রশ্ন থাকে সেটা যে ওনার যে প্রচেষ্টা, ওনার যে ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করতে, সেখানে প্রণোদনার প্যাকেজ, স্টিমুলাস প্যাকেজ সবকিছু নিয়ে, যদিও সেটা আমাদের যে পর্যবেক্ষণ আছে, আমরা কিন্তু টাইম টু টাইম কথা বলছি যে ব্যাংকগুলো আছে তাদের একটা নেগেটিভ অ্যাটিটিউড দেখাচ্ছে, এবং অন্যান্য যে প্রণোদনার গুলি কথা বলছে সেখানে এসে বাধাগ্রস্ত হচ্ছি। আমি ধরেন যে সেক্টর নিয়ে সবচেয়ে কাজ করি, সেই কাজটা হলো যে আমি অটোমোবাইল সেক্টর নিয়ে কাজ করি। সেই সেক্টরে এসে কিন্তু যে 30,000 এবং 20,000 কোটি টাকা যে প্রণোদনা দিয়েছে, সেই প্রণোদনা পেতে গিয়ে আমার যে সেক্টর, ধরেন রিকন্ডিশন গাড়ির সেক্টর বলি, ছোট্ট একটা প্রশংসার কথা বলি, না বললেই নয়, সেটা হলে ধরেন 2002-এ রিকন্ডিশন গাড়ির কিন্তু আমদানি বাজেটে বন্ধ করে দিয়েছিল তখনকার সরকার, বিএনপি জামাতের সরকার। তখন আমরা কিন্তু দৌড়িয়ে বাজেটের সময় বলেছিল রিকন্ডিশন গাড়ি আমদানি হবে না, বন্ধ করে দিয়েছিল। এত বড় একটা সেক্টর যেখান থেকে সরকার 3,000, 3,500, 4,000 কোটি টাকা রাজস্ব পায়। তার কারণ ছিল নতুন যারা গাড়ি ব্যবসা করেন, সেখানে তখনকার এক সরকারের মন্ত্রী ওইখানে উনি ব্যবসা করতেন। উনি হঠাৎ করে ওনার চিন্তা করলেন যে না, রিকন্ডিশন গাড়ি, যে গাড়িটা জনমানুষের গাড়ি, যে গাড়িটা মধ্যবিত্ত পরিবারের গাড়ি, সেই গাড়িটা আমদানি বন্ধ করেছিলেন। তখন আমরা দৌড়ে কিন্তু বিরোধী দলের নেতৃত্ব, তখন এই মানে প্রধানমন্ত্রী এখনকার শেখ হাসিনা ছিলেন, আমার সংগঠন লোকজন দৌড়িয়ে ওনার কাছে গিয়েছিলেন। উনি বলছেন দেখো, তোমরা ধৈর্য ধরো, তোমরা প্রপারলি আন্দোলন করো, আর ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে আমরা কিন্তু চেষ্টা করবো এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যেতে। তারপরে আমাদের আন্দোলনের মুখে আমরা দীর্ঘদিন 22 দিন আমরা রাস্তায় ছিলাম, তখন বাধ্য হয়ে তখনকার সরকার এটা খুলে দিয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এখন যে স্টিমুলাস প্যাকেজ, সেই প্যাকেজে আমরা কিন্তু রিকন্ডিশন গাড়ি যারা ব্যবসা করি তাদেরকে কিন্তু সেই প্যাকেজে কিন্তু আমরা অন্তর্ভুক্ত হতে পারি নাই। আমাদের প্রায় 25,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট এই সেক্টরে, প্রায় লক্ষাধিক লোক কিন্তু আমাদের সাথে জড়িত আছে, আপনারা জানেন, প্রায় 800 শোরুম আছে। তো আমি বলছিলাম যে আমাদের এই সেক্টরটাকে দেওয়া হয়েছে সার্ভিস সেক্টরে না ঢুকিয়ে আমাদেরকে দেওয়া হয়েছে ট্রেডিং এ কিন্তু আমরা অন্তর্ভুক্ত হতে পারিনি। তো আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের কথা বলেছি, অর্থ মন্ত্রণালয়ের কথা বলেছি যে আমরা যদি সাপোর্টটা না পাই
তাহলে আমাদের এত বড় একটা সেক্টর এটা কিন্তু মুখ থুবড়ে পড়বে। এখানে প্রায় 25,000 কোটি টাকা যে ইনভেস্টমেন্টটা আছে সেই ইনভেস্টমেন্ট কিন্তু অনিশ্চিত হয়ে যাবে। আমি আসন্ন বাজেট নিয়ে একটু কথা বলতে চাই। অফকোর্স এই বাজেটে আমরা আমাদের অনেক কিছু যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা কিন্তু অনেকটা পূরণ হয়েছে। আমরা বিসিসিআই থেকে যেসব প্রস্তাবনাগুলো দিয়েছিলাম সেটার অনেকটা কিন্তু প্রতিফলিত হয়েছে, কারণ বাজেটের আকার কিন্তু দিন দিন কিন্তু বাড়ছে। আমাদের দেশ অলরেডি আমরা কিন্তু এমডিজি এটা সাকসেসফুলি শেষ করতে পেরেছি। এমডিজি আমরা মনে করি 21 সাল নাগাদ আমার মধ্য আয়ের দেশ এবং 41 সাল নাগাদ যে সরকার যে টার্গেটটা দিয়েছে উন্নত আয়ের দেশ, ইনশাল্লাহ এই সরকার যেভাবে রোড ম্যাপ করেছে আমরা যারা আছি ব্যবসায়ীরা আমরা তো 100% সাপোর্ট দিই। কেননা এই সরকার কিন্তু প্রথম থেকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ দাঁড়িয়ে একটা কথা বারে বারে উল্লেখ করে এবং সেই কথাটা কিন্তু আমাদের ব্যাক অফ মাইন্ড করে, যে উনি বলেন যে আমরা সরকার এসছি কিন্তু সরকার পরিচালনায়, ব্যবসা করতে আসি নাই, আমরা ব্যবসায়ীদেরকে ফ্যাসিলিটেট করতে এসেছি। এই গভর্নমেন্টের বডি ল্যাঙ্গুয়েজ গত 11 বছর যা দেখেছি তারা কিন্তু টোটালি বিজনেস ফ্রেন্ডলি সরকার। আমাদের সব রকম কিন্তু সরকারকে আমরা সাপোর্ট করি। এই বাজেটের সবচেয়ে মজার ব্যাপার যেটা হলো, একটু বলে রেখে অনেক কিছু আছে বলতে গেলে অনেক সময় লাগবে, ছোট্ট আমি আসবো আপনার কাছে এই বাজেটের কিছু প্রসঙ্গ নিয়ে আমি আপনার কাছে আসবো। আমি একটু সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু আপনার কাছে যেতে চাই যে আজকে যে বাজেট ঘোষণা করা হলো সেই বাজেটকে আসলে আপনি একজন সংসদ সদস্য হিসেবে কিভাবে দেখতে চান? আমরা বলছি করোনাকালীন বাজেট, আসলে কতটুকু বাস্তবায়ন সম্ভব? দেখুন, সারা বিশ্বে এই করোনায় আক্রান্ত সংকট, এই সংকট মোকাবেলায় অনেকে ব্যর্থ হয়েছেন, অনেকে মোকাবেলা করতে গিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা এই বাংলাদেশের মানুষ আতঙ্কিত ছিলাম। আমাদের মহান নেত্রী বঙ্গবন্ধুর কন্যা আমাদের সাহস দিয়ে, দিক নির্দেশনা দিয়ে বাংলাদেশকে কিন্তু এখন পর্যন্ত বিশ্বের উন্নত দেশগুলোর চেয়ে অনেকটা এখন পর্যন্ত আমাদেরকে করোনায় আক্রান্ত মৃতের যে হার, আজকে যে এই লাশের বহর, সেই জায়গা থেকে কিন্তু এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমাদেরকে অনেকটা ভালো রাখতে পেরেছেন। শুধু তাই নয়, এর মাঝেই আজকে বাজেট অধিবেশন চলছে, বাজেট ঘোষিত হয়েছে, উত্থাপিত হয়েছে। আপনি জানেন যে এই দুঃসাহসিক চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি আজকে সংসদ পরিচালনায় গতকালকে আমরা গিয়েছিলাম, আপনি বাজেট উপস্থাপিত হয়েছে, বাজেটের সংখ্যা জানেন, বাজেট সম্পর্কে হাবিবুল্লাহ ডন সাহেব প্রশংসায় যোগ দিয়েছেন অনেক কথা। কিন্তু আমি একটি কথা বলতে চাই, এই সরকারের শুরু থেকে অদ্যাবধি যখনই বাজেট ঘোষিত হয়েছে সারা বিশ্ব কিন্তু চমকে গিয়েছে। এত বড় একটি বাজেট এই দরিদ্র দেশে সবসময় কথা এসেছে রাজস্ব থেকে এই টাকা কিভাবে আসবে। আমরা কিন্তু বরাবর দেখছি যে বাজেট বাস্তবায়ন হচ্ছে, বাজেটের টাকা এই বাংলাদেশে খরচ করছেন, বাজেট সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। এখন আর কেউ বাজেট ঘোষণা হওয়ার পর এই পর্যন্ত এই 12 বছরে কোনোদিনই বলেনি এই বাজেট গরিব মারার বাজেট। এই বাজেট ঘোষিত হওয়ার পর কখনই কেউ স্লোগান দেয়নি গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, হরতাল বৈতাল কোনো কিছুই কিন্তু এখন আর নেই। কারণ জনগণের প্রত্যাশা পূরণে এই সরকার শতভাগ ভূমিকা রাখতে পেরেছে। একজন সফল ব্যবসায়ী হিসাবে জন সাহেব যে কথাটা বলেছেন, ইয়েস, এই সরকার ব্যবসায়ীদের বান্ধব, এই সরকার ব্যবসাকে কেন্দ্রবিন্দু হিসাবে দেখেন। আবার কৃষকরা কি বলেন? কৃষকরা বলেন যে আমরা আমাদের প্রয়োজনীয় সার, কীটনাশক এবং প্রয়োজনীয় অর্থ সবকিছু কিন্তু আমরা পাচ্ছি। কৃষকরা বলেন কৃষক বান্ধব সরকার শেখ হাসিনার সরকার। ছাত্ররা বলেন এখন আর শিক্ষা উপকরণের দাম বেড়ে গিয়েছে, বই কিনতে টাকা লাগছে, আমরা ক্লাস করতে পারছি না, শিক্ষকের বেতন দিতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, স্কুল কলেজ বন্ধ, এগুলি কিন্তু সেশন জট, এগুলি কিন্তু এখন আর নেই। তাইলে ছাত্ররা কি বলেন? ছাত্র বান্ধব সরকার, শেখ হাসিনার সরকার ছাত্রদের সরকার। আমার ছাত্রদের অভিভাবকরা কি বলেন? যে প্রতি বছর শুরুতেই নতুন বই সরকারের উপহার, সরকারের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে
এবং নতুন বছরের আঙ্গিকে প্রথম দিনে সবার কাছে বই পৌঁছে দেওয়া হয়। হ্যাঁ, প্রথম দিন জানুয়ারির 1 তারিখ, এবং জি। অবকাঠামোর পরিবর্তন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আলোকিত প্রতিষ্ঠান হিসেবে এখন দাঁড় করিয়েছেন। এখন আর গুলির আওয়াজে ক্যাম্পাস খুলে যায়, বন্ধ হয়ে যায়, এই ধরনের ধর্মঘট, এই ধরনের কথা কিন্তু আমরা জি, শুনতে পাই না। মাননীয় সংসদ সদস্য, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই আপনাকে, যে এবারও শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংসদীয় কমিটিতে রয়েছেন, আপনার কি মনে হয় যে বাজেট রাখা হয়েছে তা দিয়ে আগামী বছর নতুন কিছু করা সম্ভব কিনা? আমি আপনাকে বলি যে প্রতি নতুন করে বছর আসবে, নতুন পরিকল্পনা আসবে, নতুন স্বপ্ন আসবে। সেই স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী যখন যে সেক্টরে টাকার বেশি দরকার হয় সেখানে তিনি টাকা বেশি রাখেন। যেমন বিদ্যুৎ, আমাদের দেশটাকে বিএনপি সরকার ধ্বংস করে দিয়েছিল, বিদ্যুৎ ছিল না। আজকে আমি ডিজিটাল পদ্ধতিতে আপনার সাথে টকশোতে অংশগ্রহণ করেছি, কিন্তু এই ডিজিটাল শব্দটা কি বাংলাদেশের কোনো মানুষ, কোনো ছাত্র, কোনো কৃষক, কোনো জনতা জানতেনই না। যখন ডিজিটাল শব্দটাকে ব্যবহার করা শুরু হলো, এই শব্দটি যখন প্রথম উচ্চারিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে আসবেন, তখন কিন্তু বেগম খালেদা জিয়ারা এবং তার সঙ্গীরা খিলখিল করে হেসেছিলেন। কিন্তু আজকে দেখুন তা বাস্তব রূপ দান করেছেন। আজকে সারা বিশ্বের খবর, সারা দেশের খবর আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনি করতে পারছেন, করতে পারছেন। মানুষের প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি ক্ষেত্রে বঙ্গবন্ধুর কন্যার এই সরকারের যে সাফল্য, এই কথা বলতে গেলে অনেকে বলেন যে আর কত প্রশংসা, যার চারদিকে প্রশংসা তাকে আপনি ছোট করবেন কি করে? তার বক্তব্য, তার কথা না বলে আপনি কতটুকু কৃপণ হতে পারবেন? সুতরাং আমি মনে করি দলমত নির্বিশেষে এদেশের মানুষের, খেটে খাওয়া মানুষের প্রত্যাশা পূরণের বাজেট উত্থাপিত হয়েছে। এই বাজেট পরিপূর্ণতা পাবে এবং আমি বিশ্বাস করি রাজস্ব বলেন এবং সরকারের বিভিন্ন সেক্টর বলেন, দিক বলেন, সর্বক্ষেত্রেই সফলতা আসবে। আজকের যে করোনা ভাইরাস, ইনশাল্লাহ আমরা এটাকে অবমুক্ত করে করোনা মুক্ত বাংলাদেশ আমরা এই সরকারের সফলতার মধ্য দিয়ে আমরা দেখাতে পারবো, এটা আমার বিশ্বাস। আমার আত্মবিশ্বাস কি, এখানে দেখুন, এখানে রাশেক ভাই একটা অনেক সুন্দর কথা বলেছেন, যেটা আমি প্রতিনিয়ত ভাবি, যে বঙ্গবন্ধুর কন্যার উপর ঐশ্বরিক শক্তি আছে, থাকবে না কেন? উনি তো সততার প্রতীক, উনি তো মানুষের বন্ধু, উনি তো মানুষের ভালোবাসার একমাত্র আশ্রয়স্থল এবং অস্তিত্ববিহীন বাংলাদেশের খেটে খাওয়া মানুষের প্রত্যাশার ঠিকানা। ওই মানুষটির প্রতি রাব্বুল আলামিনের দয়া থাকবে না কেন? উনি তো অলির ছয় আচ্ছা, উনি তো আল্লাহর রহমতে বেঁচে আছেন, কারণ ওনাকে খুন করার জন্য তো 28 বার চেষ্টা করেছেন। গ্রেনেড হামলায় ওনার পাশে থেকে আমরা আহত হয়েছিলাম, ক্যাম্পাসে গুলিবিদ্ধ হয়েছিলাম, 11 মাস ডান্ডাবিড়ি পরিহত অবস্থায় জেলখানায় ছিলাম। কেন? এই প্রত্যাশা পূরণের আলোকিত বাংলাদেশ দেখার জন্য। এই নেত্রীর পিছনে আমরা জীবন বাজি রাখি, কারণ কি উনি বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করেন। আমি আবারও আসবো আপনার কাছে। আমি আসছি আপনার কাছে। আমি অপুগুল আপনার কাছে যেতে চাই যে আপনিও একটি বড় দায়িত্ব রয়েছেন, যুব মহিলা লীগের দায়িত্বে রয়েছেন, সেই সাথে আপনিও সাবেক সংসদ সদস্য, আপনিও বেশ কয়েকটি বাজেট দেখছেন। আগের বাজেট এবং এখনকার বাজেট, যে করোনাকালীন বাজেট আমরা বলছি, এই বাজেট ঘিরে আপনার প্রত্যাশা কতটুকু? আজকে যে বাজেট পেশ করা হয়েছে মহান জাতীয় সংসদে, এমন একটি সময়ে যখন পৃথিবীটা বিধ্বস্ত এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দুহাত তুলে স্রষ্টার কাছে প্রতিদিনই বলছেন যে আমি যেন সুস্থ থাকি, এবং অন্যরা যারা অসুস্থ হয়ে আছেন তারা যেন সুস্থ হয়ে যান, যারা মারা গেছেন তাদের আত্মা যেন শান্তি পায়, এইরকম একটি পরিবেশে আমরা দাঁড়িয়ে আছি। সেই সময় বাজেটটি দেওয়া হয়েছে এবং এই বাজেটটি যখন পেশ করা হলো সেটিও কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে করা হয়েছে এবং মাননীয় সংসদ সদস্যগণ তাদেরকে একজন মাননীয় সংসদ সদস্য 3 দিন পার্লামেন্টে উপস্থিত থাকতে পারবেন, এইভাবে তাদেরকে একটি তালিকা করে দেওয়া হয়েছে এবং আজকে 88 জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। এটি স্বাস্থ্যবিধি মেনে চলবার কারণেই এবং মাত্র 1.25 ঘন্টার একটি অধিবেশন ছিল। সেখানে 130 পৃষ্ঠার যে বাজেটটি, সেই বাজেটটি বক্তব্যে 47 পৃষ্ঠা মাননীয় অর্থমন্ত্রী নিয়েছেন এবং মহামান্য
রাষ্ট্রপতি তিনিও উপস্থিত থেকে ডিজিটাল পদ্ধতিতে দেখেছেন এবং পুরো বাজেট যে পেশ হয়েছে সেটি ডিজিটাল পদ্ধতিতেই হয়েছে। এবং এই যে বাজেটটি বাজেটের সময় প্রয়োজনীয়তা সবকিছু নিরিখে বলা যায় যে এই সময় যে বাজেটটি পেশ হলো এটি হচ্ছে এই যে আমাদের একটি ক্রিটিক্যাল মুহূর্ত, এই সময়ে জনগণকে উৎসাহ দেবার জন্য এই বাজেটটি একটি উৎসাহমূলক বাজেট আমরা বলতে পারি। আমরা বলতে পারি এই বাজেটটি হচ্ছে আমাদের যে এখন সংগ্রাম, জীবনের সাথে জীবিকার যে সংগ্রাম, যে কারণে আমরা এখন লকডাউন খুলে দেওয়া হয়েছে, আমরা পার করছি প্রতিটি মুহূর্ত, যে আমাদের জীবন বাঁচতে হবে এবং জীবিকাও আমাদের সংগ্রহ করতে হবে, সেই একটি সংকটকালীন সময়ে এই বাজেটটি হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য প্রত্যেকটি মানুষের একটি আশার জায়গা। এটাকে আমরা এই সংকট মোকাবেলার একটি দলিল বলতে পারি, এই সংকটটা কিভাবে আমরা এই করোনা সংকটটা পরিত্রাণ করবো। এবং জনগণ যেখানে এখন এই করোনা সংকটের সময় অনেকেই হতাশ অবস্থায় রয়েছেন, এই বাজেটের মধ্য দিয়ে তাদেরকে যেন আত্মবিশ্বাস ফিরিয়ে আনা যায় এবং আত্মবিশ্বাস ফিরিয়ে এনে এই করোনা যুদ্ধে সামিল হয়ে আমরা যেন জয় করতে পারি, এই বাজেট সেখানেও ভূমিকা রাখবে। এবং অর্থনৈতিক যে সংকট, বিশেষ করে অর্থনৈতিক যে সংকটের এই পৃথিবীও পড়ে যাবে এবং আমাদেরও ফেস করতে হবে, এই বাজেট প্রত্যেকটি জায়গায় সেই অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জনগণের প্রত্যাশার যে জায়গাটি সেটি পূরণ করবার জন্য কাজ করে যাবে। মানে জনবান্ধব এবং জীবন ঘনিষ্ঠ হয়ে এই বাজেটটি আমাদের জন্য কাজ করবে। আমি এত কথা বললাম এই কারণে, ধরেন একটি সেক্টরে কত টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে এই আলোচনাটি আমি এখন আমাদের কাছে মুখ্য নয়। আমাদের কাছে যেই বিষয়টি মুখ্য, যে স্বাস্থ্য এবং মৌলিক চাহিদা যেই বিষয়গুলো রয়েছে, আমাদের স্বাস্থ্য খাত এবং জীবন জীবিকার প্রয়োজনে যে আমাদের মৌলিক চাহিদা মিট আপ করা, সেই বিষয়টি এই বাজেটে পরিপূরক হয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটি আমাদের একটি আশার জায়গা। পাশাপাশি আমি মনে করছি যে অনেক আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে বিএনপির সময়, যদি আমি একটু এক্সাম্পল দিতে চাই, সাইফুর রহমান ইউরোপীয় ইউনিয়নে গিয়ে বসে থাকতেন যে সেখান থেকে কত টাকা ঋণ পাবেন, সেই ঋণ এনে বাজেট কি হবে সেই বাজেটের সংখ্যাটা নির্ধারণ করা হতো। বিএনপি জামাতের সময় তারা যখন বাজেটটি যে সেক্টরে দিয়েছে, এই যে ধরেন আমাদের ডন ভাই বলছিলেন যে বিজনেস করবার জন্য যে সেক্টরটা, সেখানে ওই গাড়ি আমদানি করবার জন্য ইন্ডিয়া থেকে টাটা কোম্পানির সাথে চুক্তি করে সবচেয়ে বাজে গাড়িগুলো নিয়ে এসে টাকাগুলো আত্মসাৎ করে ফেলেছে। এখন শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে বাজেট ঠিকই, কিন্তু সেই বাজেট টাকাগুলো সেগুলো যদি পকেটে চলে গেছে। এখন বাজেটের বরাদ্দটা দেওয়া এবং ওই বরাদ্দ বাজেটের যে প্রকল্পগুলো বা এই বরাদ্দগুলো সেগুলো যেন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেই বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি প্রতিটি মুহূর্ত এই বাজেট পাস থেকে শুরু করে বাস্তবায়নের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি প্রতিটি সেক্টরে নজরদারি করেন, দেখেন এবং নির্দেশনা দেন। কাজে এই বাজেট অবশ্যই আমাদের প্রত্যাশা পূরণ করবে এবং এই সংকট থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবে। জি, আমি আসছি আপনার কাছে। রাশিদ রহমান, আপনার কাছে যেতে চাই যে এই যে বাজেটটি আজকে ঘোষণা করা হলো, করোনাকালীন বাজেট, এই বাজেট করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে কতটুকু ভূমিকা রাখবে বলে আপনি বিশ্বাস করেন? আচ্ছা, জি আমি দুঃখিত। হ্যাঁ জি, বেলাল ভাই আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে করোনা ভাইরাস পরবর্তী সময় কোনটা, এটা আসলে আপনিও জানেন না, আমিও জানি না। কারণ যারা জনস্বাস্থ্যের বিশেষজ্ঞ, যারা প্রতিদিন চিকিৎসক, তারা সকলেই বলছেন যে আগামী কালকেও যদি একটা টিকা তৈরি হয়, প্রতিষেধক তৈরি হয় করোনা ভাইরাসের বিরুদ্ধে, এটা সমস্ত বিশ্বের 900 কোটি মানুষের কাছে পৌঁছতে 2 থেকে 3 বছর সময় লেগে যায়। সুতরাং প্রাদুর্ভাবটি থাকবে, সংকটটি থাকবে, এর মধ্য দিয়েই নতুন স্বাভাবিকতা বলতে যাকে বোঝায়, যেটাকে
আমরা নিউ নর্মালিটি না বলে নিও নর্মালিটি বলবো, সেটাকে আলিঙ্গন করে আমাদেরকে সামনে আগাতে হবে। তবে এই বাজেটের বৈশিষ্ট্য যদি আমাকে বলতে হয় তাহলে আমাকে একটু এভাবে উল্লেখ করতে হবে। আপনি জানেন যে ভারতের যশবন্ত সিং, তিনি 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রী ছিলেন। বিশাল দেশ, পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, সেই দেশের অর্থমন্ত্রী থাকা সহজ ব্যাপার নয়। এবং সেই সময় বিবিসি তার একটি ইন্টারভিউ নিয়েছিল, তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন যে বাজেটের সাফল্য আসলে কোথায় নিহিত থাকে। তখন তিনি বলেছিলেন, এ বাজেট ডাজ নট only pay heed to economic considerations, it also pays heed to political considerations. তার মানে হচ্ছে একটা বাজেট শুধুমাত্র অর্থনৈতিক ব্যাপারগুলোকে হিসাবে নেয় না, একটি বাজেট ওই দেশের রাজনৈতিক উদ্দেশ্য কি সেটাকেও হিসাবে নেয়। তার মানে আপনি 10 বছর পরে কি জাতিসত্তায় উদ্ভাসিত হবেন, কতটা উন্নত হবেন, আপনার দেশের মানুষ কতটা ভালো থাকবে, কতটা সক্ষম হবে, 100 বছর পরে বাঙালি কতটা শক্তিশালী হবে, অথবা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ক্ষেত্রে 2041 সালে আমাদের যে উন্নত বাংলাদেশের যে স্বপ্ন তিনি আমাদের দেখিয়েছেন, এটাকে যেমন হিসাবে নেওয়ার ব্যাপার আছে, পাশাপাশি আকলন বিকলন, ইংরেজি করলে হবে ডেবিট ক্রেডিট, হিসাব বিকাশ মেলানোর ব্যাপার আছে। কিন্তু এই বাজেটের বৈশিষ্ট্য হচ্ছে, যেটা যশবন্ত সিং বলেন নাই, যে এ বাজেট হ্যাজ টু পে হিড টু হিউম্যানিটেরিয়ান কনসিডারেশনস অলসো, অর্থাৎ মানবিক যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোকেও বাজেটে সন্নিবেশিত করতে হয়। আজকে বাংলাদেশের যে বাজেট গৃহীত হলো, সেই বাজেটে আমি মনে করি একদিকে যেমন রাজনৈতিক যে দিকদর্শন সেটার যেমন জায়গা করা হয়েছে, অর্থনৈতিক যে ব্যবস্থাপনা সেটার যেমন জায়গা হয়েছে, ঠিক একইভাবে এই করোনা ভাইরাসের সংকট চলাকালীন সময়ে আমরা কিভাবে এর থেকে বেরিয়ে আসবো, মানবিকতার যে জায়গাটা সেটাকেও কিন্তু অ্যাড্রেস করা হয়েছে। আপনি দেখেন আমাদের বাজেটের এবারে আয়তন হচ্ছে 5,68,000 কোটি টাকা। এর আকারটি কিন্তু গতবারের যে বাজেট তার থেকে 13.24% বেশি। এখন প্রশ্ন আছে কেন? আমার এখনো মনে পড়ে, প্রায় আমি বলি, অর্থনীতিতে শেখানো হয় প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার নামে একটি ধারণা। অর্থাৎ একটা দেশ তার উৎপাদনশীলতা কিভাবে বাড়াবে, সেখানে যদি নতুন প্রযুক্তি দেন তাহলে ভৌগোলিক সীমারেখা এক থাকলেও তার উৎপাদনশীলতা বাড়বে। একটি দেশ যদি যুদ্ধ করে নতুন ভূখণ্ড নিতে পারে, সেখানেও কিন্তু উৎপাদনশীলতা বাড়তে পারে। কিন্তু একটা দেশের মানুষের মনোজগতের যখন বিকাশ ঘটে, সাহস বেড়ে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়, তখনও কিন্তু উৎপাদনশীলতা বাড়ে। এই বাজেট হচ্ছে একটি নতুন প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের বাজেট। অর্থাৎ আমরা দেখাতে পারছি আমরা সক্ষম, মানুষকে আমরা বিশ্বাস করাতে পারবো যে যত বড় সংকটই আসুক সেই সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারি, এবং বেরিয়ে আসতে পারি উইথ স্মাইলিং ফেস, একটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আমরা বেরিয়ে আসতে পারি। তার মানে কি, যে এই বাজেটের মধ্য দিয়ে বাঙালির কিন্তু মনস্তত্ত্ব পরিবর্তিত হবে। এবং আমি প্রায় আপনার সাথে অনেক অনুষ্ঠান করার সৌভাগ্য আমার হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে আমি বলেছি, পদ্মা সেতু শুধু পদ্মার এই পার থেকে ওই পারে যাওয়ার কিন্তু সেতু বন্ধন নয়, পদ্মা সেতু বাঙালির মনস্তত্ত্বের পরিবর্তনের সেতু। বঙ্গবন্ধু এক শুধুমাত্র একটি কৃত্রিম উপগ্রহ নয় যার মধ্যে দিয়ে টেলিভিশন অনুষ্ঠান আপনি দেখতে পারবেন অথবা আপনি যোগাযোগ স্থাপন করতে পারবেন, সেটাও কিন্তু মানুষের মনস্তত্ত্ব পরিবর্তনেরই একটা উপগ্রহ। আপনি অন্তরিক্ষে প্রবেশ করেছেন, মহাকাশে প্রবেশ করেছেন। আজকে করোনা ভাইরাস চলাকালীন সময়ে যেখানে সমস্ত পৃথিবীর প্রত্যেকটি দেশের বাজেট সংকীর্ণ হচ্ছে, ছোট হয়ে আসছে, সেই জায়গায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তারই অর্থমন্ত্রীর সহযোগিতা নিয়ে তার ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটি সম্প্রসারিত বাজেট উপহার দিয়েছেন। সুতরাং সেই জায়গায় বাঙালির মনস্তত্ত্বের পরিবর্তন আসবে। এবং সবচেয়ে বড় কথা দেখেন, স্বাস্থ্য খাতে তিনি 5% একটু বেশি দিয়েছেন। আমি জানি অনেকেই সমালোচনায় মুখর হয়ে যাবেন, আমাকে এই জায়গায় একটা কথা বলতেই হয়। কিন্তু রাশেক ভাই আমি একটু আপনার কাছে যেতে চাই, যে আপনি স্বাস্থ্য খাতকে নিয়ে আসছেন। আমাদের ধারণা ছিল বা গণমাধ্যম কর্মীদের ধারণা ছিল স্বাস্থ্য খাতে হয়তো এবার একটু বেশি বরাদ্দ আসবে, হয়তো 3 ধাপ, কিন্তু সেখানে 5ম ধাপে বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে গত বছর যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছিল সেখান থেকে অনেক টাকাই ফেরত চলে গেছে, যার কারণে বরাদ্দ এবারও কম দেওয়া হয়েছে। আপনার কি মনে হয়, করোনা যুগে বাড়ানো দরকার ছিল কিনা? না, আমি সেই জায়গাটা যাচ্ছি। প্রথম কথা হচ্ছে নতুন বিশ্বায়ন, নতুন বৈশ্বিক বাস্তবতা হচ্ছে আপনার কতগুলো ক্ষেপণাস্ত্র আছে বা মরণাস্ত্র আছে বা জীবাণু নির্ভর অস্ত্র আছে তার থেকেও, বা কতটুকু স্বর্ণ মজুদ আছে তার থেকে বড় কথা
আপনার স্বাস্থ্য ব্যবস্থা কতটা উন্নত সেটার উপর নির্ভর করবে আপনি কতটা উন্নত দেশ হিসেবে উদ্ভাসিত হওয়ার ব্যাপারটা। এটা বাস্তব, এটা ঠিক। তবে এও বাস্তবতা, আমি সেই জায়গাটা আসছিলাম যে আপনি জানেন যে বাংলাদেশের আজকে বাস্তবতা হচ্ছে প্রতি 11,000 মানুষে 3 জন করে ডাক্তার। এটাই আমাদের বড় বাস্তবতা। সেই জায়গায় আপনি গায়ের জোর দিয়ে 5,68,000 কোটি টাকার 5% জায়গায় শিক্ষা খাতে যে 15% দেওয়া আছে তারও একটু বেশি দিয়ে বসতেন 16%, তাহলে এটা কোনোদিন আপনি এর বাস্তবতা আপনি নিশ্চিত করতে পারতেন না। কারণ কি, ডাক্তার তো আপনি আঙ্গুলের তুলিতে তৈরি করতে পারছেন না, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আপনি আঙ্গুলের তুলিতে তৈরি করতে পারছেন না, একজন নার্স আঙ্গুলের তুলিতে তৈরি করতে পারছেন না, একজন টেকনিশিয়ান যিনি পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে, একজন অ্যাডমিনিস্ট্রেটর, একজন ওয়ার্ড বয় বা একটা হাসপাতাল আপনি চাহিদা মতো তৈরি করতে পারছেন না। সুতরাং আপনার নিজস্ব সক্ষমতা এই সম্পদ ব্যবহারের জন্য কতটুকু আছে সেটাকে আমলে নিয়ে কিন্তু বরাদ্দটা দেওয়া হয়েছে। এবং এখানে যেটা বললেন যে গত বছর কিছু অর্থ ফেরত গেছে, সেটাও কিন্তু এই কনসিডারেশনে এসেছে। এবং আরেকটা জিনিস দেখেন, আমি স্বাস্থ্যের জায়গাটা একটু কমপ্লিমেন্ট করে দিতে চাই এইভাবে, শিক্ষা কিন্তু স্বাস্থ্য থেকে আলাদা কিছু না। একটা দেশ ও জাতি যখন শিক্ষিত হয়, একটা দেশ ও জাতি যখন সচেতন হয়, তখন কিন্তু সেই দেশে স্বাস্থ্য সেবার খাতেও খরচ কমে আসে। যদি সত্যিকার অর্থে ব্যক্তি স্বাস্থ্য সুরক্ষা, ব্যক্তি স্বাস্থ্যগত সচেতনতার জায়গাটা আমার দেশের উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি, সেটাও কিন্তু প্রকারান্তরে আপনার স্বাস্থ্য ব্যবস্থাকে সহযোগিতা করবে। আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী উভয়ের কাছে একটা ছোট অনুরোধ থাকবে যে, আর যাই হোক, আমি আশার আলো দেখি যখন বাংলাদেশের বাজেটে সবচেয়ে বড় বরাদ্দ থাকে শিক্ষা ব্যবস্থার জন্য, এবারও তাই আছে। এই শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় বরাদ্দটি দালান কোঠা অথবা বিদ্যালয়ের আসবাব কেনা অথবা এমপিও থেকেও বড় কথা, আরো উন্নত মানের শিক্ষা কিভাবে দেওয়া যায় সেই গবেষণার জায়গায়, আরো উন্নত শিক্ষক কিভাবে তৈরি করা যায় সেই জায়গায় যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে সত্যিকার 5,68,000 কোটি টাকার যে বাজেট তার যথার্থতা আমরা পাবো বলে আমি মনে করি। জি, হাবিবুল আদম, আপনার কাছে যেতে চাই, বাজেট নিয়ে আপনার কাছে আলোচনায় ছিলাম। এই বাজেটে কোনো জায়গায় কোনো ঘাটতি রয়েছে কিনা আপনার মনে হয় কিনা? না, শুনেন, আমাদের যিনি পূর্ববর্তী বক্তারা তো বলেছেন যে আসলে এখন তো করোনাকালীন বাজেট, এখন এই করোনাকালীন বাজেটে কিন্তু আমরা সবসময় এটা বলে আসছি যে এই করোনার পরে পরবর্তী যে বিশ্ব, সেই বিশ্ব কিন্তু আর আগের মতো এক হবে না। 3 মাস কিন্তু বলতে গেলে সবারই কিন্তু উৎপাদন বলেন, ব্যবসা বলেন, একেবারে সব চাকা কিন্তু একেবারেই বন্ধ। এখন যদি এইগুলি বন্ধ থাকে, তো 3 মাস পরে মানে বলতে গেলে 1 বছরের প্রায় 1/4 কিন্তু টাইম অলরেডি বন্ধ। সেইখানে এই বাজেট ঘোষণা করা, যদিও অফকোর্স আমার চিন্তা করতে হবে পজিটিভ। আমি কিন্তু বাজেট কম কিন্তু বরাদ্দ করতে পারবো না। আমরা কি করি, আমরা কিন্তু যে ধরেন আমি একটা ব্যাংকে আছি, ব্যাংকে কি করি, ব্যাংকে প্রতি ব্রাঞ্চে কিন্তু আমরা বলে রাখি যে এই বছর তুমি 100 কোটি টাকা প্রফিট করে হচ্ছে, নেক্সট ইয়ারে কিন্তু তুমি 120 করবা, টার্গেট দিয়ে রাখতে হয়। কিন্তু তার কারণ অনেকে বলে যে এটা অ্যাক্সেস, আমি বলি অ্যাক্সেস না, আমি যদি 100 কোটি রাখি দেখা যাবে আরো নিচে নামবে। সেখানে 100 থেকে 120 কোটি বলি, তখন কি করে প্রতিযোগিতা থাকে, তখন উনি কিন্তু চেষ্টা করে কিন্তু ওই 120 কোটি টাকার কাছে না হোক, 110 কোটি 5 কোটি হলে কিন্তু প্রফিট করে কিন্তু ঘরে নিয়ে আসে। আমি বলবো যে ধরেন এই যে 5,68,000 কোটি টাকার যে বাজেট ঘোষণা করা হয়েছে, অফকোর্স এখানে ট্যাক্স, ভ্যাট সব কিন্তু দেখেন 3 মাস কিন্তু বন্ধ ছিল। সেই হিসাবে কিন্তু সামনের আরো কয়েক মাস কি অবস্থা হবে আমরা কেউ জানি না। এটা কিন্তু একটা ইন্টারাপশন হবে, মাঝখানে কিন্তু বাধাগ্রস্ত হবে এই জিনিসগুলো কিন্তু কালেকশন করতে। তারপরে আমার পজিটিভ চিন্তা করতে হবে। দেখেন এখানে ঘাটতি হচ্ছে প্রায় 1,90,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখিয়েছে। হ্যাঁ, সেখানে যদিও জিডিপি আপনার 8.2% ছিল, সেখানে শ্রিঙ্ক করে যাবে, অফকোর্স এটা 5.2 দেখিয়েছে। আমি একটা পজিটিভ কথা বলি, কারণ আমি নিজে ব্যবসা করি, আমি কিন্তু অলওয়েজ পজিটিভ। তার কারণ হলো আমাদের 2020 সালের আল্লাহ যদি করে আমি মনে করি যে আমরা টিকে যেতে পারি, হয়তো জিডিপি যেটা শ্রিঙ্ক করবে 2021 সালে নাগাদ, জিডিপি কিন্তু আমি মনে করি 8-এর উপরেই থাকবে। আমি আবার মনে করি তার কারণ হলো আমাদের যে উৎপাদন ক্ষমতা আছে, আমাদের যে কৃষি এবং আউলটগত আদার যে ক্ষমতাগুলো আছে, সেগুলো কিন্তু আমি মনে করি এই ঘাটতি মিটিয়ে ফেলতে পারবে। আরেকটা কথা, চমৎকার কথা হয়েছে, যেখানে আমরা বলেছিলাম যে মানে করমুক্ত আয়সীমা যেটা 2.5 লক্ষ ছিল সেটা 3 লক্ষ করা হয়েছে।
আবার যেটা বয়স্ক এবং নারীদের জন্য যেটা ছিল প্রায় ওটা 3.5 লক্ষ টাকা করা হয়েছে, এটা কিন্তু পজিটিভ। শিক্ষা খাত, স্বাস্থ্য খাত সবাই জানে, শুধু বাংলাদেশ না, প্রতিটা দেশ ডন ভাই, আপনি যেহেতু খাতে আপনি একজন ব্যবসায়ী এবং এফডিসি পরিচালক, আপনাকে একটু ছোট করে একটু প্রশ্ন করতে চাই যে কালো টাকা সাদা করার যে সুযোগ আবারও দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে যে ব্যাংকে গচ্ছিত টাকাও এখন থেকে বা ডিপোজিট বা সঞ্চয় সাদা করতে পারবে, কিন্তু 10% হারে কর দিতে হবে। আপনার কি মনে হয় এই সুযোগ গ্রহণ করবেন যাদের হাতে কালো টাকা আছে? আমি তো দেখুন, আমি অলওয়েজ ব্যবসায়ী হিসেবে বলি, আমি এটাকে পজিটিভ দেখি। একটা দুই রকম হয়, একটা হলো কালো টাকা, একটা হলো অপ্রদর্শিত আয়। পয়েন্টটা এটা। এখন অপ্রদর্শিত, ধরেন আমি আমার ব্যবসা করি, সেখানে আমার যারা ব্যবসা করেন তারা ধরেন ইনকাম করছে 100 টাকা, কিন্তু উনি প্রদর্শন করেন নাই। উনি কিন্তু ইনকাম কিংবা ওনার ব্যবসাটা কিন্তু ঠিকই আছে, ওনার ওইটা কালো টাকা বলা যাবে না, উনি প্রদর্শন করেন নাই। এখন প্রদর্শন না করে গভর্নমেন্ট যে সুবিধাটা দিয়েছে, আগে দেখেছি 20% কিন্তু দিতে হতো কর দিয়ে, এখন কিন্তু অনলি 10%, এটা কিন্তু পজিটিভ করেছে। তার কারণ হলো অনেকে কিন্তু এটা উৎসাহিত হবে। আর আপনি জানেন আমাদের 2-3টা খাতে কিন্তু অলরেডি এটা বন্ধ করে দেওয়ার জন্য কালো টাকা সাদা, সেটা কিন্তু যদি না দেওয়ার জন্য কিন্তু অনেকে কিন্তু উৎসাহিত হয় না এবং ওই খাতগুলো পড়ে গেছে। একটা হলো, আমি আপনাকে এখানে বলতে চাই যে আমাদের শেয়ার বাজার, সেখানে কিন্তু এই সুযোগটা রাখা উচিত। শেয়ার বাজারে অনেকে ইনভেস্ট করবে, ঠিক আছে, আমি 10% দিয়ে, দেখুন এটা তো অপ্রদর্শিত হয়, এটা কিন্তু কালো টাকা সাদা না। দেখুন কালো টাকা কাকে বলে, যেটা আমি যেটা মনে করি সেটা হলো, ধর আপনি একটা মানুষ জব করে, সেখানে সে বেতন পায় হয়তো 50,000, কিন্তু তার কাছে দেখা যাচ্ছে 5 কোটি টাকা পড়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ব্ল্যাক মানি, ওটার কোনো উৎস নাই। কিন্তু আমি ইনকাম করেছি 100 টাকা কিংবা 1 কোটি টাকা, আমার ইনকাম সব ঠিক আছে, সোর্সেস এভরিথিং, বাট আমি এটাকে ঘোষণা দিই নাই, এনবিআর এ দেখাই নাই। আমি এই সুযোগটা পেলে আমি হয়তো মনে করি 10% দিয়ে আমি এই সুযোগটা করতে পারি। দেখেন আবাসন খাতের অবস্থা কিন্তু একেবারে খুব খারাপ ছিল। আমি মনে করি এটা সরকারের পজিটিভ, যেটা দিয়েছে যে 10% কর দিয়ে এটাকে লিগালাইজ করা, আমি এটা 100% আমি পজিটিভ মনে করি, এবং এ থেকে মনে করি আমার সচল থাকবে। দেখুন এই করোনার পরিস্থিতির পরে সকল ব্যবসায় কিন্তু আমি মনে করি ডিস্টার্ব হয়ে যাবে, এবং এইখান থেকে ঘুরে দাঁড়ানো কিন্তু কষ্ট হবে। কিন্তু আমরা ব্যবসায়ী যেটা মনে করি যে এই কষ্ট করে হলেও যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আমাদের যারা সরকার যে আমাদেরকে ফ্যাসিলিটেট করতে যে সিস্টেম গুলো, সেটা যদি ঠিক থাকে, আমি মনে করি আমাদের কষ্ট করে হলো 2021 সাল নাগাদ কিন্তু আমরা এই কষ্ট থেকে বেরিয়ে আসবো। আর ছোট্ট একটা কথা বলি, এটা আলোচনার মধ্যে কিন্তু একটা আমরা বলতে পারবো একটু কথা। জি আমি আসছি রাশেক ভাই। জি আমি একটু নজরুল ইসলাম বাবু এমপি আপনার কাছে যেতে চাই, আমাদের সময় শেষ পাই। 1 মিনিটে যদি আপনি আপনার প্রত্যাশার কথা বলেন আগামীর বাংলাদেশ নিয়ে বাজেট ঘিরে। দেখুন আমি যেটা বলতে চাই সেটা হলো যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই বাস্তবতা। করোনা এটা সারা বিশ্বকে সফল মেরেছে, এটাকে মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। সারা বিশ্বকে যেভাবে চ্যালেঞ্জ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, সেই জন্য একটা যোগ্য এবং সময় উপযোগী নেতৃত্ব আমাদের খুব প্রয়োজন ছিল, যা মহান রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তার নাম হলো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, যার রয়েছে সাহস, যার রয়েছে উদ্যম, যার রয়েছে সততা, যিনি আল্লাহর প্রতি শতভাগ আস্থা, সীমাহীন আস্থা নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন, যিনি মৃত্যুকে সবসময় মৃত্যুঞ্জয়ী হিসাবে টিকে আছেন। তিনি মৃত্যুকে ভয় পান না, তিনি আল্লাহকে বিশ্বাস করেন এবং তার যে কর্ম তার মধ্য দিয়ে তিনি বেঁচে থাকতে চান। সুতরাং সৎকর্মের মধ্য দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনায় সফলতা অর্জন করেছেন। বাকি সময়েও আমাদেরকে আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখেন এবং হায়াত দান করেন, তাহলে বাংলাদেশ আর কোনোদিন পিছানোর সুযোগ নেই, বাংলাদেশ এগিয়ে যাবে। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি সংসদ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি অপুগুলি আপনার কাছেও 1 মিনিট আমি একটু প্রত্যাশার কথা শুনতে চাই। আজকে আমাদের প্রথম প্রত্যাশা হচ্ছে এই করোনা যুদ্ধে আমাদের জয়ী হতে হবে, এবং সেখানে বাজেট সহযোগিতা করবে মাননীয় প্রধানমন্ত্রী। তিনি এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য দীপ্ত কণ্ঠে তিনি বলেছেন, ঘোষণা দিয়েছেন যে করোনা একটি অপ্রতিদ্বন্দ্বী যুদ্ধ, সেই যুদ্ধে আমাদের সকলকে জয়ী হতে হবে।
তার আহ্বানে সাড়া দিয়ে আজ প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত সচেতন হয়ে সেই যুদ্ধ মোকাবেলায় কাজ করে যাচ্ছে। এবং আমি আরেকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই, যেটি অবশ্যই আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্রষ্টার যে অশেষ কৃপা তার প্রতি আছে, সেটি প্রতিফলন হয় এই কারণে যে তিনি ক্ষমতা গ্রহণের পর থেকে দেখবেন যে বাংলাদেশটি একটি রক্তাক্ত বাংলাদেশ ছিল, দুর্নীতিতে বিধ্বস্ত বাংলাদেশ ছিল, যেই বাংলাদেশের মানুষ না খেয়ে আত্মহত্যা করত, সেই বাংলাদেশ 2009-এর পরে কিভাবে ঘুরে দাঁড়ালো। প্রত্যেকটি সেক্টরে বা আজকে ব্যবসা বাণিজ্য কৃষি সব জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীর স্পর্শে ঘুরে দাঁড়ালো। এবং এই করোনার সময়ও আজকের দিনেও বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যে পরিমাণ ধান উৎপাদন হলো, এবং এই ধান দিয়ে আজ বাংলাদেশের মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে তাদের খাদ্য মজুদ রয়েছে, রাষ্ট্রীয় কোষাগারে খাদ্য মজুদ আমরাও রয়েছে। বিশ্বাস করি যে বাংলাদেশ এগিয়ে যাবে। জি, সবচেয়ে আমাদের বড় পাওয়ার জায়গাটি হচ্ছে এইরকম একটি দুঃসময়েও কোন একটি মানুষ অভুক্ত নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, রাশেক রহমান, আপনার প্রত্যাশা জানতে চাই। যে দেখেন, করোনা ভাইরাস থেকে বেরোতে গেলে ব্যবসায়ীদের সহযোগিতা দরকার। প্রথম কথা, আমাদের করোনা ভাইরাসের সংরক্ষণের যে জায়গাটা এত ঘনীভূত হয়েছে, তার জন্য আসলে গার্মেন্টস ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা সমন্বয়হীনতার জায়গা ছিল, এটা অনস্বীকার্য। আমি শুধু হাবিবুল্লাহ ডন ভাইয়ের সাথে একটা জায়গায় বলতে চাই, যে যেটা একটু আগে বললাম, যে নতুন যে স্বাভাবিকতা সেটাকে আলিঙ্গন করলে ব্যবসা আমরা ভালো করতে পারবো। এটা মানে হচ্ছে, আপনি জানেন যে সমস্ত পৃথিবীরই কিন্তু অর্থনৈতিক মন্দা চলছে, সুতরাং আমদানি নির্ভর যে ব্যবসাগুলো আমাদের আছে, যেমন ধরেন রিকন্ডিশন গাড়ি, আমার বিশ্বাস, আমি ভুল করতে পারি, যে জাপানে কিন্তু এখন ইউজ গাড়ি মানে ব্যবহৃত গাড়ির দাম পড়ে যাওয়ার কথা, তাহলে সেই সুযোগটা ডন ভাইদেরকে নিতে হবে। ঠিক একইভাবে যারা ধরেন টিনের ব্যবসা করেন, টিন প্রস্তুত করেন, কিন্তু সিআর কয়েলটা বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসেন, আমার দৃঢ় বিশ্বাস সিআর কয়েলের দামও পড়ে গেছে। সুতরাং যদি আমরা আমাদের চোখ কান খোলা রেখে এই নতুন স্বাভাবিকতায় সফল হতে চাই, সফল হওয়ার সুযোগ রয়েছে। আর একটা জিনিস বলতে চাই, যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র আপনাকে প্রণোদনাই দিবে না, শুধুমাত্র আপনাকে অর্থনৈতিক সুবিধাগুলোই দিবে না, তিনি ব্যবসা করার জন্য যে পরিবেশটা বজায় রাখা দরকার সেই পরিবেশটা অবশ্যই আনয়ন করবেন, এই বিশ্বাস থাকবে। এবং এটা বাস্তবেও বারবার তিনি প্রমাণ করেছেন, আগামী দিনেও করবেন। এবং আমি শুধু সবশেষে একটা কথা বলি, আবেগতাড়িত হয়ে কথা বলতে চাই, যে দেখেন, আমি সহজ করে দিচ্ছি, বিএনপি জামাত যখন সরকারে ছিল, খুব স্বাভাবিক সময়ে কিন্তু এই দেশের কৃষকরা সার পায়নি, সার চেতে গিয়ে গুলি খেয়ে মারা গিয়েছিল পাখির মতো। এই দেশে যখন স্বাভাবিক অবস্থা ছিল, তখন বিদ্যুতের অভাবে কৃষকরা কানসাটে সেচ করতে পারে নাই, বিদ্যুতের দাবি করতে গেছে, সেচের দাবিতে গেছে বিএনপি জামাতের ওই সরকার, কৃষকদেরকে পাখির মতো গুলি করে মেরেছে। আজকে এই সংকটকালীন সময়েও বাংলাদেশে কোথাও খাদ্যের অভাব নাই, একজন মানুষ অনাহারে মৃত্যুবরণ করেন নাই, একজন মানুষ অনাহারে নাই, এবং সবচেয়ে বড় কথা, কোথাও বিদ্যুতের দুর্যোগ নাই, কৃষিকাজ পূর্ণ উদ্যমে চলছে, কোথাও সারের অভাব নাই। আমি মনে করি এটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ব্যবস্থাপনার সফলতা। সুতরাং ওনার দীর্ঘায়ু হোক। আজকে এই জেল মুক্তি দিবসে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। জি জি, হাবিবুল্লাহ ডন, আপনার কাছে আসার কথা শুনতে চাই। আসার কথা, আমার এই ছোট্ট একটা কথা বলি, আমি যাদের সাথে এখন কথা, যারা আমার সাথে আছেন আর কি, আলোচক বৃন্দ, আমার দুইটা ভাই রাশেক রহমান এবং বাবু ভাই, এবং এই আপাকে আমি টিভিতে দেখি, একবার দুয়ের সামনে দেখেছি। সবাই মার্শাল্লাহ আওয়ামী লীগের খুব কমিটেড কর্মী বলা যায়। ওনাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। আরেকটা কথা, যে এই কোভিডে করোনার সময় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যেভাবে বোল্ডলি মানে সাহস জুগিয়ে কথা বলে, এবং আমি মনে করি উনি কিন্তু প্রথম সারির ওয়ারিয়ার, মানে উনি প্রথম সারির যোদ্ধা শেখ হাসিনা, প্রতিটা দিক থেকে উনি কথা বলে, বা এটা কিন্তু আনবিলিভেবল। উনি সবার সাথে কথা বলছেন, ইভেন এসপির সাথে কথা বলছেন, কোথায় কি আছে, এই যে নজরদারি, এটা কিন্তু সত্যি আমরা কিন্তু উই আর রিয়েলি ফরচুনেট, ভাগ্যবান যে আমরা এই সময় উনার মতো একজন নেত্রী এবং উনার মতো একটা রাষ্ট্রপ্রধান পেয়েছি। আর বাজেটের কথাটা একটু বলে শেষ করি, সেটা ইনশাল্লাহ আমরা একটু রাশেক রহমান যেটা বললেন, করোনা পরবর্তী বাজেট যেটা হবে, সেই বাজেটটা যদিও অনেক ঘাটতি থাকবে, কিন্তু এই ঘাটতি পরিপূরণ করার জন্য
আমরা যারা ব্যবসায়ীরা আছি, আমরা অন্যান্য সেক্টরের সবাই যারা আছি, তারা মিলে যদি আমরা সকলেই মিলে সাহসিকতা দেখাবে। আর এই বাজেটটা হলো কি বেঁচে থাকার বাজেট। তো আমি মনে করি ইনশাআল্লাহ সবাই সবার প্রতি দোয়া করি যে আমরা আগে বাঁচি, বেঁচে থেকে প্রফিটে নাই করলাম, প্রফিট দরকার নাই, এখন বেঁচে থাকি, সবাই মিলে বেঁচে থাকি, বেঁচে থাকা সেটাই মনে করি বাজেটের মূল লক্ষ্য। সবার প্রতি আমার দোয়া রইলো, ভালোবাসা রইলো। আর সবচেয়ে বড় কথা, আমাদের দেশ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। উনি যেন দীর্ঘায়ু হোক, আল্লাহ যেন ওনাকে শতায়ু করুক, সেই শুভেচ্ছা এবং সেই ভালোবাসা থাকবে। আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, রাশেক রহমান এবং অপু উকিল এবং হাবিবুল্লাহ টন, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ ভোরের পাতা সংলাপে আজকের এই অনুষ্ঠান আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি আধার কেটে আলো আসবে এবং মাননীয় প্রধানমন্ত্রী থাকলে পথ হারাবে না এই বাংলাদেশ। সেই প্রত্যাশা করে ভোরের পাতা সংলাপ আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।